আসসালামু আলাইকুম, লার্নিফায়ে তোমাদের সবাইকে স্বাগতম। আমি নাইম আব্দুল্লাহ। আজকে আবার সপ্তাহ ঘুরতে ঘুরতে সোমবার চলে আসলো। প্রত্যেক স্বাভাবিক সোমবারগুলোতে আমরা আমাদের ম্যাথ ক্লাস নিয়ে হাজির হই। তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো বা এসএসসি লেভেলের শিক্ষার্থীরা আছো তাদের জন্য। তো এখন আমরা এসএসসি লেভেলের যেই ম্যাথ আমাদের যেই সিলেবাসটা চলতেছিল সেটা হচ্ছে অধ্যায় 13 ম্যাথ বই থেকে। অধ্যায়টার নাম সমান্তর ধারা। সমান্তর ধারা তো না, আসলে সসীম ধারা। সসীম ধারা দুইটা পার্ট হয়, সেটা আমরা প্রথমেই বলেছিলাম। তো আজকের ক্লাসটা হচ্ছে রমজানের সময় আমাদের যে ম্যাথ ক্লাসগুলো হচ্ছিল ওই ক্লাসগুলোর কন্টিনিউয়েশন। হ্যাঁ, সমান্তর ধারা আমাদের মোটামুটি অনেক কিছুই হয়ে গেছে, আর অল্প কিছুই বাকি আছে। আজকের ক্লাসটাতে আমরা ওইগুলো কভার করার চেষ্টা করব। তারপরে আমরা নেক্সটে ওগুলো কভার হয়ে গেলে গুণোত্তর ধারায় যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো তোমরা যারা আমাদের ক্লাসে এখন উপস্থিত আছো কিংবা আমাদের লাইভ ক্লাসটা শেষ হয়ে গেলে তারপরে তোমরা যারা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছো তাদের সবার প্রতি রিকোয়েস্ট যে যেহেতু আমাদের কাছ থেকে তোমরা একটা একাডেমিক সাহায্য পাচ্ছ, যেটা জন্য তোমাদেরকে কোনো অর্থ দিতে হচ্ছে না, কোনো অর্থের বিনিময় করতে হচ্ছে না, এই জন্য তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যে আমাদেরকে তোমরা অন্য একটা রিওয়ার্ড দাও। রিওয়ার্ডটা কি হতে পারে আমাদের জন্য? আমাদের জন্য রিওয়ার্ডটা হতে পারে তোমরা ভিডিওটা দেখলে, দেখার পর তোমরা কোনো কিছুতে বুঝলে না, ওইটা নিয়ে একটা কমেন্ট, অথবা কোনো কিছু বুঝতে পারলে সেটা নিয়ে একটা কমেন্ট, বা তুমি যে ক্লাসটা শেষ করলে সেটা নিয়ে একটা কমেন্ট যদি তুমি রেখে যাও, সেটাতে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই যে স্টুডেন্টরা আমাদের ক্লাসগুলো করছে এবং এটা দিয়ে তারা উপকৃত হচ্ছে। আরেকটা জিনিস হতে পারে আমাদের জন্য, তোমরা করতে পারো যেটা, সেটা হচ্ছে আমাদের ভিডিওটা তুমি তোমার ফ্রেন্ডের মাঝখানে ছড়িয়ে দিতে পারো, শেয়ার করে দিতে পারো। এখন শেয়ার করাটা অনেক সহজ সোশ্যাল মিডিয়ার যুগে। তো শেয়ার করলে হবে কি, দেখবা তোমার অনেক ফ্রেন্ডস আছে যারা হয়তো অর্থবিত্তের অভাবে ঠিকঠাক ভালো জায়গায় ক্লাস করতে পারে না। স্কুলের ক্লাস দিয়ে দেখবা যে খুব বেশি একটা সিলেবাস যেমন কভারও হয় না, তেমনি কোচিং ক্লাসগুলো দেখা যায় অনেক বেশি এক্সপেন্সিভ হয়। তো তাদের জন্য আসলে কিন্তু আমাদের এই ক্লাসগুলো নেওয়া। হয়তো এই সমস্যাটা তোমার থাকতে পারে, তাহলে তুমি উপকৃত হবে। আর যদি তোমার যদি সমস্যাটা না থাকে, তোমার ফ্রেন্ডকে যদি তুমি দাও, তারা উপকৃত হবে। তো আলটিমেটলি আমাদের যেহেতু উদ্দেশ্যটা ভালো কিছু করা একসাথে, এই জন্যই আমরা আমাদের কাজগুলো শেয়ার করে দিয়ে একটা ভালো কিছু করার চেষ্টা করি। চলো আমরা ক্লাসের ভিতর ঢুকে যাই। আমাদের অধ্যায় 13, এই অধ্যায়টার নাম তো 13.1-এ আমরা আছি এখনো। আমাদের সমান্তর ধারা নিয়ে আলোচনা। যেহেতু ঈদের পরে একটা লম্বা ব্রেক হয়ে গেছে, এই জন্য আমি তোমাদেরকে 2টা বা 3টা যে সূত্রগুলো ছিল ওই সূত্রগুলো একটু রিভাইজ দিয়ে দিব অল্প সময়ের মধ্যে, যেন অনেকদিন পরে যারা এইটা ধরতে বসছো তারা যেন আবার ক্লাসটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এরকম অবস্থার শিকার না হন। হ্যাঁ, সমান্তর ধারার বিষয়টা কি ছিল? আমাদের একটা প্রথম পদ থাকবে, সাপোজ আমাদের প্রথম পদ 5, এরপর একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দিয়ে আরেকটা পদ থাকবে। মনে করো এটা 10 হতে পারে। 5 থেকে 10 যেতে আমাদের কত যোগ করতে হচ্ছে? 5 অ্যাড করতে হচ্ছে। তাহলে 10 থেকে তারপরে পদে যেতে আমাকে +5 করতে হবে, 15। 15-এর পর আরো +5 অ্যাড করলে কত হয়? 20। এরকম আর কি, এগুলোকে সমান্তর ধারা বলে। এখন সমান্তর ধারার 2টা সূত্র আছে, n-তম পদের সূত্র আর n-তম পদের সমষ্টির সূত্র। আমরা 2টাই দেখবো। হ্যাঁ, প্রথম সূত্রটা হচ্ছে n-তম পদের সূত্র। আমরা যদি বলি n-তম পদ, n-তম পদ ইকুয়াল হচ্ছে আমাদের a + n-1 × d। এই সূত্রগুলো কোত্থেকে আসছে সেই বিষয়গুলো আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা হয়েছে খুব বিস্তারিতভাবে, কিন্তু এখন যেহেতু রিভাইজ দিচ্ছে আমি যেন শর্টে খুব তাড়াতাড়ি করে সূত্রগুলো রিভাইজ দিয়ে আমাদের টপিকে চলে যাব। হ্যাঁ, এটা একটা সূত্র, যেহেতু সূত্রগুলো আমরা বক্স করে রাখবো। n-তম পদে আমাদের কি কি আছে? a + n-1 × d। ঠিক আছে, এখানে কোনটার পরিচয় কি সেটা একটু বলে দেই। a হচ্ছে প্রথম পদ, তারপরে n হচ্ছে পদের সংখ্যা, আর d হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তরটা কি?
এই যে আমরা প্রত্যেকটা পদে যাওয়ার ক্ষেত্রে যতটুকু একটা ডিস্টেন্স থাকে, ওই ডিস্টেন্সে আমাদের সাধারণ অন্তর হয়। হ্যাঁ, এখানে কি ছিল, +5 ছিল, তাহলে ডি দিয়ে আমরা বুঝাবো সাধারণ অন্তর। আমি শিওর তোমাদের সবারই মনে আছে, তবে তাও যদি একজনেরও মনে না থাকে, সেই ক্ষেত্রে একটা জিনিস বলতে চাই। সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা ছিল, প্রত্যেক ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা সেম হতে হবে। যদি ডিস্টেন্সটা সেম না হয়, এখানে যে +5-এর একটা ডিস্টেন্স আছে, এখানেও +5-এর একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সগুলো যদি সেম না হয়, তাহলে আমাদের হয় কি, এই ধারাটা সমান্তর ধারা থাকে না। সেই ক্ষেত্রে আমাদের সমান্তর ধারার যতগুলো ফর্মুলা আমরা শিখবো, সেই ফর্মুলাগুলো কাজ করবে না, সেটা অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, শুধুমাত্র সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাগুলো কাজ করবে। আর সমান্তর ধারা হওয়ার শর্তই কি, সমান্তর ধারা হওয়ার শর্তই হচ্ছে অন্তরগুলো সমান হবে, এই জন্য একে সম অন্তর ধারা বলে। সমান্তর, যদি এটা শব্দটা ভাঙো তুমি পাবা সমান সমান অন্তর, মানে ইকুয়াল ডিফারেন্স। হ্যাঁ, ওই ইকুয়াল ডিফারেন্সটাই আমাদের এখানে বসাতে হবে। এরপর একটা সূত্র ছিল আমাদের এন পদের সমষ্টির সূত্র। এন পদের সমষ্টির সূত্রটা হচ্ছে, যদি তোমার একটা ধারা থাকে, ধারাটা মনে করো কেমন দেওয়া যায়, আচ্ছা ওই ধারাটাতে একটা দিলাম আর একটা দিই, মনে করি 3 + 8 + 13 + 18 + মনে করো 23 + 28, it goes on and on till 43. Let's imagine it goes on for 40 till 43, right? Now the thing we need to know is to sum up this whole line. We have a formula. ওই ফর্মুলাটা কি আমাদের, আচ্ছা আমি এই ফর্মুলাটা আচ্ছা রাখি, বোর্ডে রাখি, ওটা লেখার কোনো জায়গা আছে যেহেতু। আমাদের এই পুরো ধারাটা যদি আমি অ্যাড করতে চাই, ওটার জন্য আমাদের যে ফর্মুলাটা ছিল, ওটা হচ্ছে n-তম পদের সমষ্টির সূত্র। সেই সূত্রটা আমি তোমাদেরকে বলছি। সেই সূত্রটা ছিল আমাদের s of n অথবা সামেশন অফ n, অর্থাৎ n-তম পদ পর্যন্ত সমষ্টি। ঠিক আছে, n-তম পদ পর্যন্ত সমষ্টির সূত্রটা আমাদের ছিল a + p, n/2 × a + p। এখানে একটু চেঞ্জ করতে হয় আমাদেরকে, এটা যদি প্র্যাকটিক্যালি যখন করতে যাই তখন শুধু a + p লিখে দিলে হয় না, এখানে আমাদের p এর একটা পরিচয় জানতে হয়। p জিনিসটা কি আমাদের, এখানে p জিনিসটা হচ্ছে শেষ পদের মান। হ্যাঁ, p হচ্ছে শেষ পদ। এবং p এর মানটা তোমার জানা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা জেনারেল ম্যাথ কিংবা ম্যাথ বইয়ের মধ্যে যেই জিনিসটা আলোচনা করি, সেটা হচ্ছে সসীম ধারা শুধুমাত্র। তার মানে সসীম ধারা মানে কি, এটা একটা নির্দিষ্ট পয়েন্টে শুরুও আছে এবং যেতে যেতে একটা নির্দিষ্ট পয়েন্টে শেষও আছে, অসীম পর্যন্ত যেতে থাকতে পারবে না। অসীম পর্যন্ত যদি যেতে থাকতে পারে, তাহলে সেই ধারাটাকে আমরা বলবো অসীম ধারা, এবং সেটা নিয়ে আমরা ম্যাথে আলোচনা করি না। সেটা নিয়ে আমরা শুধুমাত্র এসএসসি লেভেলের হায়ার ম্যাথ যে অংশটা আছে সেখানে বা উচ্চতর গণিত অংশের মধ্যে আলোচনা করে থাকি। তো এটার একটা এন্ড পয়েন্ট থাকবেই, এটা এখানে আটকায় যাবে, রাইট? আটকায় গেলে এখানে শেষ পদটা কত, 43, রাইট? এরকম একটা শেষ পদ থাকবে যেটাকে পি বলা হয়। শেষ পদ নির্ণয়ের একটা সূত্র আছে, শেষ পদের জায়গায় যদি তুমি একদম এন এর মান বসাই দাও, এই জিনিসটা বসে, রাইট? তাহলে সেটা বসানো যায়। এই পি এর জায়গায় এই অংশটা আমরা বসাতে পারি, তাই না? তাহলে n/2 × a প্লাস পি এর জায়গায় বসবে a × n, a + n-1 × d, রাইট? তাহলে n-1, আচ্ছা a বসবে, এখানের জন্য একটা a বসবে, এটা আমি বসিয়ে দিই, a + n-1 × d। এটা আর একটু প্রসেস করা যায়, আমরা প্রসেস করতে পারি, এটাকে সামনে নিয়ে যেতে পারি। আমি ওইখানে একটু মুছে করি। হ্যাঁ, দেখো এটা কি হয়, a + a কি লেখা যায়, 2a, তাহলে n/2 × 2a +
n-1টা যেমন ছিল তেমনই থাকবে, ডিটা যেমন ছিল তেমন থাকবে। হ্যাঁ, n-1 ইন্টু ডি, এটাই আমাদের সূত্র। আর বেশি প্রসেস করার দরকার নাই, এটা দিলেই আমরা প্র্যাকটিক্যালি করতে পারি। তাহলে এটা যেহেতু সূত্র, এটা আমরা একটু বক্স করে দিই। হ্যাঁ, n-তম পদের সমষ্টির সূত্র n-তম পদের সমষ্টি। এই সূত্র দিয়ে আমরা n-তম পদ পর্যন্ত যে সমষ্টিটা হয় সেই সমষ্টিটা বের করি। দুইটা সূত্র, n-তম পদের সমষ্টি আর n-তম পদের সূত্র আর n-তম পদের সমষ্টির সূত্র। ঠিক আছে, এই দুটো প্র্যাকটিক্যালি কি খুব দেখার প্রয়োজন আছে কিনা, তোমরা যদি কেউ যারা ক্লাসে উপস্থিত আছো তারা আমাকে জানাও। যদি তোমাদের প্র্যাকটিক্যালি দেখানোর প্রয়োজন থাকে তাহলে আমি তোমাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা, তোমাদের কারো প্রয়োজন থাকলে আমাকে জানাবা, আমি কমেন্টটা দেখে তোমাদের ইস্যু সলভ করে দিব। আমরা তাহলে একটু করে দেখি নেই এটা কিভাবে করে কাজে লাগাতে হয়। আমি একটু বোর্ডটা ফাঁকা করে দিই, একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখবো। হ্যাঁ, আসো। এখন পর্যন্ত আমাদের রিভাইজ চলছে, তো খুব ফাস্ট আগানোর চেষ্টা করবো আমরা। এই প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেখি, তারপর আমরা আমাদের মূল টপিকে ঢুকে যাবো। হ্যাঁ, যদি একটা ধারা হয়, এই ধারাটা না, অন্য আরেকটা ধারা নিই আমরা। হ্যাঁ, অন্য একটা সমান্তর ধারা নিই। মনে করো একটা ধারা দিলাম এরকম, যেটা শুরু হয় 11 দিয়ে, 11 প্লাস মনে করো 19, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, তারপর প্লাস 27 প্লাস 34, এরকম এটা কন্টিনিউ হয়। একটা পয়েন্টে যে শেষ হয়, কোন পয়েন্টে শেষ হয় সেটা আমরা জানি না, কিন্তু একটা পয়েন্টে শেষ আছে যেই পর্যন্ত আমরা যোগ করতে পারবো, অসীম পর্যন্ত এটা আমরা যোগ করতে পারি না। হ্যাঁ, এখন দেখো প্রথম প্রশ্নটা হতে পারে এরকম, এই সূত্রের সাথে রিলেটেড হয় যে দশম পদের মান কত। তখন কি করতে পারো তোমরা এটা সলভ করতে? জাস্ট n-তম পদের সূত্রটা বসাতে পারো। এখানে তুমি লিখবা যে ধারা থেকে পাই প্রথম পদ, কি ছিল আমাদের? 11 ছিল, রাইট? প্রথম পদ a, আমরা প্রথম পদ a দিয়ে প্রকাশ করতাম, তাহলে প্রথম পদ a ইকুয়াল 11। তারপর তুমি ডিস্টেন্সটা দেখো প্রত্যেক পদের। 11 থেকে যদি তুমি 19-এ যাও, কত যোগ করতে হয়? 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 8 যোগ করতে হচ্ছে, রাইট? প্লাস 8 হচ্ছে। 19 থেকে যদি 27-এ যাও, তাহলে 19 থেকে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, আরও 8 যোগ করতে হচ্ছে, প্লাস 8। আচ্ছা, 27 থেকে 34-এ গেলে 28, 29, 30, 31, 32, 33, 34, 35, ও আচ্ছা 35 এটা। হ্যাঁ, 35 সমান্তর ধারা যেহেতু, তাহলে এখানেও তোমাকে 8 যোগ করতে হচ্ছে, প্লাস 8। হ্যাঁ, তাহলে এখানে আমরা সাধারণ যেই পার্থক্যটা ছিল, সাধারণ অন্তর সমান, সেই জিনিসটা পেয়ে গিয়েছে ডি, তাই না? এখানে এরকম লিখতে পারো যে সাধারণ অন্তর সাধারণত ডি ইকুয়াল, মনে করো 19 মাইনাস 11 ইকুয়াল 8। এটা তোমার সেফ থাকার জন্য বিয়োগ করে দেখিয়ে দিতে পারো, তাহলে আর কি তুমি অনেক বেশি সেফ থাকা, তোমার প্রেজেন্টেশনটা অনেক বেশি সুন্দর হবে। তারপরে কি জিনিস লিখতে পারো? n পদ সংখ্যা। তোমাকে কত পদ চেয়েছে? 10তম পদ, 10তম পদ, রাইট?
তাহলে n এর মান কত হবে এখানে? n ইকুয়াল 10। অতএব লিখবা, অতএব 10তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এর মান এখান থেকে জানি আমরা 11, প্লাস এর মান এখান থেকে জানি কত? 10। 10 মাইনাস 1 কত হয়? 10 মাইনাস 1 হবে 9। তো পরের লাইনে লিখবো d এর মানটা আমরা বের করেছি কষ্ট করে 8। এটা করি। 10 থেকে যদি 1 চলে যায় এটা হবে 9। 9 ইন্টু 8 হয় আমাদের 72। তাহলে 11 প্লাস 72, এটা আলটিমেটলি হয় আমাদের 83। এই আমাদের 10th পদের মান। ঠিক আছে, এটাই অ্যান্সার। তারপরে দেখি তোমাকে যদি বলে, তাহলে দ্বিতীয় প্রশ্নটা এরকম বলে, মনে করো 10তম পদের মনে করো বললো যে প্রথম 10 পদের সমষ্টি কত বা সামেশন কত। হ্যাঁ, তাহলে তোমরা জাস্ট এই এস অফ এন, এটা সূত্রটা ইউজ করবা। ঠিক আছে, তাহলে আমরা আসলে এই অংশটা মুছে আমরা তারপরে সামনের দিকে আগাই। দেখো এখানে কি আছে, আমরা আগে থেকে জানি a ইকুয়াল 11, শর্টে লিখতেছি d ইকুয়াল 8, n ইকুয়াল 10। ঠিক আছে, আর কোনো ভ্যারিয়েবল নাই যেটা আমরা জানি না। তাহলে আমরা সূত্রটা বসাই, s অফ 10 অর্থাৎ প্রথম 10টি পদের সমষ্টি ইকুয়াল n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তারপর আসলে এখানে ভ্যারিয়েবলগুলোর ভ্যালুগুলো বসাই। আমাদের n এর ভ্যালু ছিল 10, তাহলে 10 বাই 2, এর সাথে ব্র্যাকেটে ছিল 2a, এর ভ্যালু ছিল 11, তাহলে 2a হবে 2 ইন্টু 11 22, রাইট? 22 প্লাস n মাইনাস 1, তাহলে 10 থেকে যদি 1 বিয়োগ মাইনাস করো তাহলে কত হবে? 9। এর সাথে গুণ হবে d, d এর ভ্যালু ছিল 8, 9 ইন্টু 8, এইটাই। হ্যাঁ, তাহলে আসলে পরের লাইনে যাই। আমি এই অংশটা মুছে দিচ্ছি আমাদের। দেখো 10 বাই 2 এর ভ্যালুটা আসছে আমাদের 5, রাইট? 5 গুণ হবে কত? দেখো 9 ইন্টু 8, এটা হয় আমাদের 72, 72 এর সাথে আমাদের যোগ হবে 22, তাহলে 72 এর সাথে যদি 22 যোগ হয় তাহলে আমাদের এটা হয় রাফলি 4, 7, 8, 9, 94, রাইট? তাহলে 94 এর সাথে যদি 5 গুণ করো, যেটা আমাদের আসবে 94 থেকে 47, 470 আসবে। ক্যালকুলেটর করে দেখতে পারো, এটাই আসার কথা। আমাদের এই পর্যন্ত রিভাইজ হয়ে গেল কীভাবে করে আমরা সূত্রগুলো ব্যবহার করতাম। হ্যাঁ, তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, তো একটু 1 মিনিট না 2 সেকেন্ড সময় দিচ্ছি, তো একটু বোর্ডে লেখাটা দেখে নিতে পারো, তারপর আমরা সামনে আগাচ্ছি। আসো আমরা সামনের দিকে আগাই, তাহলে বোর্ডে যা ছিল আমরা মুছে দিতে পারি। হ্যাঁ, অনলাইনে ক্লাস করার একটা বড় সুবিধা কি, পুরো বোর্ডের লেখা তুমি 1 সেকেন্ডে একটা স্ক্রিনশটের মাধ্যমে তুলে নিতে পারবা। কিন্তু এটা একটা ডিসঅ্যাডভান্টেজও হইতে পারে তোমার জন্য। কেন? কারণ তুমি যদি এই স্ক্রিনশটের উপর রিলাই করতে থাকো সবসময়, অনেক বেশি স্ক্রিনশট তোমার তোলা হবে ঠিকই, কিন্তু দেখবা ওইগুলো কখনো পড়া হবে না। ওগুলো তুমি এই স্ক্রিনশট তুলে রাখছো, অতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। তুমি যদি খাতায় না লিখো, তুমি কি প্রবলেমগুলো ফেস করবা এই সলিউশনগুলো করতে, যে ওগুলো তুমি কখনো বুঝতেই পারবা না। ঠিক আছে, এই জন্য আসলে ক্লাসগুলো করার ক্ষেত্রে একটা ভালো উপায় হতে পারে কি, তুমি খাতা নিয়ে বসবা, আমি যা যা করতেছি সব তুলবা,
যে অংশটা তুলতে পারতেছো না সেই অংশটা তুমি স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে তোলার জন্য রাখতে পারো। ঠিক আছে, স্ক্রিনশটটা একটু কিছু কম নেওয়ার চেষ্টা করবা, যতটা পারো খাতায় নোট করার চেষ্টা করবা, সেটা খুবই এফেক্টিভ হয়। আচ্ছা, এখন আমাদের লাস্ট যে ক্লাসে ছিল সেখানে আমরা যেই প্রবলেমটা সলভ করেছিলাম সেই প্রবলেমের পরের একটা প্রবলেম আমরা দেখব। আমাদের ওই প্রবলেমটা ছিল এরকম, ওয়ান থেকে 99 এর মধ্যে এমন সকল সংখ্যার সমষ্টি নির্ণয় করে যারা নির্ণয় করো যারা আমাদের 2 এবং 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এই প্রবলেমটা আমরা সলভ করছি। কিভাবে করছিলাম আমি একটু ছোট্ট রিক্যাপ দিব, তারপরে প্রবলেমটাতে আমরা এটার মাধ্যমেই যাব। রিক্যাপটা কেমন তোমাকে বলি, দেখো আমরা যদি বলি 1 থেকে 99 এর মধ্যে এমন সকল সংখ্যার সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, নির্ণয় করো যারা 2 এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে 1 থেকে শুরু করে 99 এর মধ্যে 2 দ্বারা বিভাজ্য যে এই সংখ্যাগুলো ছিল সেগুলো কারা কারা? 2, 4, 6, 8, 10 অ্যান্ড সো অন, সেটা যেতে থাকবে, আরও যেতে থাকবে। হ্যাঁ, অ্যান্ড 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কারা ছিল? 5, 10, 15, 20, 25 অ্যান্ড 30 অ্যান্ড ইট গোজ অন। হ্যাঁ, এভাবে করে যেতে থাকবে। এখন একটা জিনিস খুব বেশি মনোযোগ দিতে হবে আমাদের। আমরা 2 এবং 5 এর মাঝখানে এবং লিখছি, রাইট? এবং লেখার ফলে কি হয়েছে, আমরা যে সংখ্যাগুলো নিব সেগুলো বোথ 2 অ্যান্ড 5 এই দুটো দ্বারা ডিভিজিবল হতে হবে। ঠিক আছে, এটার মানেটা কি? এটার মানে তারা যদি এই যে 2 দ্বারা বিভাজ্য যে সংখ্যার সেটগুলো লিখতেছি এই সেটে থাকে এবং এই সেটে, এই দুইটা সেটের মধ্যে কমন থাকে, তবে আমরা এই সংখ্যাগুলোকে আমাদের ওই ধারার মধ্যে গণ্য করব। এমন সংখ্যা কারা আছে দেখো, 2, 4, 6, 8 এই চারটা সংখ্যাকে আমরা নিতে পারবো না। কেন? জাস্ট এরা 2 দ্বারা ডিভিজিবল, they can be divided by 2 but they cannot be divided by 5, right? Only 10 can be divided by 5. এখন দেখো, তাহলে 10 একটা আমাদের কন্টেন্টার হইতে পারে ওই ধারার জন্য, রাইট? এর প্রথম কন্টেন্টার আমরা পাইলাম 10। 5ও কেন নিতে পারবো না? কারণ 5টা আবার 2 দ্বারা বিভাজ্য না। ঠিক আছে, এই যে এখানেও 10 আছে, এখানেও 10 আছে, এভাবে করে নিতে পারবো। তারপরে দেখো এই পদ চলতে চলতে একসময় এই সেটটা চলতে চলতে আমাদের কোথায় আসবে? চলতে চলতে একসময় 20 আসবে, যেতে যেতে এক জায়গায় 20 আসবে, এক জায়গায় 30 আসবে, রাইট? সেগুলো আমরা নিতে পারবো কন্টেন্টার হিসেবে। এবং এটা চলতে চলতে দেখো একসময় 20 আসছে, একসময় 30 আসছে, এগুলো আমরা কন্টেন্টার হিসেবে নিতে পারবো। তাহলে আমাদের ধারটা ছিল এইরকম, 10 + 20 + 30 এরকম করে করে কন্টিনিউ হচ্ছিল, যেটা শেষ হবে আমাদের কততে যে যেতে 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 লাস্ট পথটা হবে 90। 100ও যেত যদি আমরা বলতাম এটা 100 পর্যন্ত, কিন্তু আমি এখানে 99 পর্যন্ত বলেছি এই প্রবলেমটাতে, রাইট? এখানে আমাদের ট্রিকটা কোথায়? ট্রিকটা হচ্ছে এবং বলেছি এই জায়গার মধ্যে। এখন আমি সেকেন্ড প্রবলেমটার জন্য কি করব, আর সেটা সলিউশনটা বলে দিই। এটা সলিউশনটা আমরা কীভাবে করেছিলাম? আমরা লিখেছিলাম S(n) = ওই আমাদের সামেশন অফ n এর যেই ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা দিলাম। তো প্রথম পদ ছিল 10, শেষ পদ ছিল 90, ইকুয়াল ডিস্টেন্স ছিল আমাদের সমতুল, সমান পার্থক্য ছিল কত? +10 করে ছিল, তাই না? ডি এর মান ছিল 10। এরকম করে সূত্র বসিয়েছি, আমাদের ম্যাথটা সলভ হয়ে গেছে। কিন্তু পরের কোশ্চেনটা দেখো, একটু এটা আরেকটু ট্রিকি হবে।
এটা আমি এবং দিব না, এখানে বলবো অথবা। অথবা বলার কারণে আমাদের কিন্তু পুরো ম্যাথটাই চেহারা চেঞ্জ হয়ে গেল, পুরো ম্যাথেরই। হ্যাঁ, কেন চেঞ্জ হলো আমি তোমাদেরকে বলতেছি, আমি একটু জায়গাটা ক্লিন করি, কিন্তু আমাকে চিন্তা করতে থাকো আমি যে কি এখানে যে ম্যাথটা দিছি, ম্যাথটা কি হবে। এই ম্যাথটা খুবই লজিক্যাল, মানে খুবই লজিক্যালি যদি থিঙ্ক করতে না পারো তাহলে এই ধরনের ম্যাথ যদি এক্সামে আসে অ্যান্সার করাটা খুব কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নিজে অ্যান্সার করতে আসলে খুব বেগ পেতে হবে যদি লজিক্যাল চিন্তা করতে না পারো। ম্যাথসে আমাদের আসলে অনেক বেশি প্র্যাকটিস করানো হয় এই জন্যই যেন আমরা এটার পিছনের চিন্তাটা কীভাবে করে করতে হয়, কীভাবে করে একটা সলিউশনকে অ্যাপ্রোচ করতে হয়, এই জিনিসগুলোই ধরতে পারি। ঠিক আছে, দেখো এখানে যখন আমি অথবা বললাম তখন আমাদের কোন সংখ্যাগুলো সেট দাঁড়ায়? 2 দ্বারা ডিভিজিবল সংখ্যাগুলো সেট আছে। 2 দ্বারা ডিভিজিবল সংখ্যাগুলো সেট কত? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, এতটুকু নিলাম, আরো আছে কন্টিনিউ হয়। হ্যাঁ, এটা 2 দিয়ে ডিভিজিবল। আবার দেখো 5 দ্বারা ডিভিজিবল যারা ছিল তারা কারা কারা ছিল? 5, 10, 15, 20, 25, 30, 35 অ্যান্ড সো অন, এতটুকু নিলেই হয়। এখন আমি কিন্তু এবং বলি না, অথবা বললাম। অথবা বলার কারণে কি হলো, আমাদের দুই সেটের মধ্যে দেখো সে যদি 2 দ্বারাই ডিভিজিবল হয়, 5 দ্বারা ডিভিজিবল নাও হয়, সে কিন্তু আমাদের যে ধারাটা হবে সেই ধারার একজন কন্টেন্ডার হবে। এই 2 কে আমাদের নিতে হবে, 4 কে নিতে হবে, 5 কে নিতে হবে, 8 কে নিতে হবে। কেন নিতে হবে? কারণ এখানে অথবা বলছে, অর্থাৎ যদি 5 দ্বারা ডিভাইডেড নাও হয় তাও আমাদের 5 একে নিতে হবে। হ্যাঁ, তো দেখো এখানে বিষয়টা, এখন যে 10 আছে এই 10টা দেখো ওইখানেও আছে। হ্যাঁ, এই সেটে যদি আমরা আসি, দেখো 5টাকে আমাদের নিতে হবে, আমরা যেই সিরিজটা বানাবো সেই সিরিজে এই 5টাকে আমাদের নিতে হবে। 10টাকে তো অবশ্যই নিতে হবে, সে 2 দ্বারা 5 দ্বারা দুইজনকে দ্বারাই ডিভিজিবল, দুইজনই তারকে বিভাজ্য ভাগ করতে পারে, 10 নিব। কিন্তু দেখো এইখানে 10 আছে একবার, এইখানে 10 আছে আরো একবার, এই দুইটাকে কি নিব না? দুইটাকে নিব না, আমরা জাস্ট একবার নিব এই 10টাকে। ঠিক আছে, এবার 15টাকে কি নিব? হ্যাঁ, 15টা 5 দ্বারা ডিভিজিবল, অবশ্যই নিব। 2 দ্বারা ডিভিজিবল হোক না হোক। 20 আছে, 20টাকে কি নিব? অবশ্যই নিব। কিন্তু আবার দেখো এইটা চলতে চলতে এই জায়গায় কিন্তু এক জায়গায় আমাদের 20 চলে আসবে, দুইটা থেকে আমাদের জাস্ট একবার নিতে হবে। তাহলে আমাদের এই সিরিজটা বা ধারাটা কেমন দাঁড়ায় এটা আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। দেখো এখানে আমাদের এই ধারাটা দাঁড়ায় এরকম, এস অফ এন ইকুয়াল, প্রথম ছিল 2, 4, 6, 8, রাইট? 2 প্লাস 4 প্লাস এখানে ছিল 5 নিতে হবে, 5 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 and it goes on. আচ্ছা 12 পর একটু লিখে দেখেন, 12 প্লাস 14 প্লাস 15 প্লাস it goes on। ঠিক আছে, তোমার প্যাটার্নটা বুঝতে পারছো। এখন একটা বিষয় আমরা একটু চিন্তা করে দেখো, আমরা কিন্তু সমান্তর ধারা পড়তেছি, রাইট? সবগুলো ডিস্টেন্স ইকুয়াল হইতে হবে, কিন্তু এই জায়গায় একটু দেখো তো, এই ধারাটার মধ্যে খেয়াল করলে 2 থেকে 4 যাচ্ছি, কত অ্যাড করতে হচ্ছে? 2 অ্যাড করতে হচ্ছে। কোনো প্যারা নাই, অ্যাড করেন। কিন্তু 4 থেকে যখন আমি 5-এ যাচ্ছি তখনই আমাদের যে বিপত্তিটা ঘটতেছে, 4 থেকে 5 গেলে অ্যাড করতে হয় জাস্ট 1, প্লাস 1 অ্যাড করলেই হচ্ছে। আবার দেখো 5 থেকে 6-এ যাচ্ছি, প্লাস 1 অ্যাড করতেছি। 6 থেকে আবার 8-এ যাচ্ছি, প্লাস 2 অ্যাড করতেছি। 8 থেকে 10-এ আসতেছি, প্লাস 2 অ্যাড করতেছি। 10 থেকে 12-এ যাচ্ছি, প্লাস 2 অ্যাড করতেছি। 12 থেকে 14-এও প্লাস 2, কিন্তু আবার 14 থেকে 15-এ গেলে প্লাস 1 অ্যাড করতেছি। বিপত্তিটা আমাদের কোথায়? আমরা যে সূত্রগুলো শিখে আসছি তারা কিন্তু শুধুমাত্রই সমান্তর ধারার জন্যই কাজ করে, আর কারোর জন্য কাজ করে না। ঠিক আছে, তাহলে কি করতে পারি দেখো তো, সমান্তর ধারা তো এখানে নাই। একবার 2 অ্যাড হচ্ছে, 1 অ্যাড হচ্ছে, 1 অ্যাড হচ্ছে, 2 অ্যাড হচ্ছে, মানে এক এক সময় 2 আর 1 মিক্স করে অ্যাড হচ্ছে। এটা একটা সমান ডিস্টেন্স মেনটেন করতেছে না।
রাইট? তাহলে আমরা কি করতে পারি, একাধিক ধারা এখানে চিন্তা করতে পারি। ঠিক আছে, একাধিক ধারা কিভাবে চিন্তা করব সেই দিকে আমরা আসতেছি। তার আগে আমি একটু এই জায়গাটা ক্লিন করে নিই। না, ক্লিন করার দরকার নেই, এটা আমরা ইউজ করবো। হ্যাঁ, আমরা আমাদের ফাঁকা জায়গা যতটুকু আছে এর মধ্যে লিখি, এটা ইউটিলাইজ করার চেষ্টা করি। দেখো, প্রথম এইটার একটা সেট বের করি, রাইট? আমি যদি দিই S1 দিই, একটা সিরিজ, প্রথম সিরিজ ধরি, এটাকে আমি বলতে পারি 2 দ্বারা ডিভিজিবল সবগুলা নাম্বারের একটা সিরিজ করে ফেলি। চলো, 2, 4, 6, 8, 10 plus 12 and so on। হ্যাঁ, এটা যেতে থাকে, ইট কন্টিনিউস। এরপর আরেকটা সিরিজ করতে পারি যারা 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য এমন সংখ্যাতে একটা সিরিজ, এটাকে সেকেন্ড সিরিজ নাম দিয়ে চলে, সিরিজ 2। 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর সেটটা কি? 5, 10, 15, 20, 25, 30, 35, ইট গোজ অন অ্যান্ড অন। হ্যাঁ, লিখি আমরা 5, 10, 15, 20, ইট গোজ অন টিল 95। আচ্ছা, এইটা কত দূর যায় আমাদের? এটা যায় আমাদের +98 পর্যন্ত যায়। হ্যাঁ, ওই দেখো আমাদের শর্তটা এরকম, 1 থেকে 99 পর্যন্ত যেতে হয় আমাদের, তাই না? আচ্ছা, 1 সেকেন্ড, একটা ছোট্ট 10 সেকেন্ড ব্রেক নিয়ে আমি আসতেছি। আচ্ছা, এইবার আমরা আবার চলে আসি এখানে। হ্যাঁ, দেখো আমাদের ব্রেক টাইম শেষ। সেকেন্ড সিরিজ ছিল আমাদের 5, 10, 15, 20, 95, রাইট? আমরা যদি এটাকে অ্যাড আপ করি, দেখো এই সিরিজ আর এই সিরিজ যদি অ্যাড করি, কিছু সংখ্যা আমাদের রিপিট হয়। সুন্দর করে লিখি, এইটটা লিখতে একটু ঝামেলাই হয়, বুঝছো? আচ্ছা, তো দেখো আমরা যদি এগুলো অ্যাড করি, আমাদের কিছু জিনিস রিপিট হয়ে যায়। কি কি রিপিট হয় এখানে? 10 দেখো, এখানে একবার আছে, 10 দেখো, আবার এখানে আরেকবার আছে। এটা কন্টিনিউ হতে হতে এক জায়গায় 20 আসবে, এখানে একবার 20 আসতেছে। এই জিনিসগুলো রিপিট হচ্ছে সামহাও। ঠিক আছে, রিপিট হলে আমাদের তখন দেখবো যে আমরা যে যোগফলটা, আমাদের ডিজায়ার্ড যোগফলটা বের করতে চাই, সেই ডিজায়ার্ড যোগফলটা এখান থেকে পাবো না। সেটা বের করার জন্য কি করতে হবে? আমাদেরকে আরেকটা সিরিজ করতে হবে যারা কমন এদের মাঝখানে। হ্যাঁ, সিরিজ 3 নাম দিই তাকে। কে কারা কারা বার রিপিট করে আছে? 10 দুইবার আছে, তাহলে একবার এখানে লিখি। 20 আছে, প্লাস 30ও রিপিট হয়, ইট গোজ অন টিল 90। ঠিক আছে, এর এখানে রিপিট হচ্ছে। আমাদের দেখো S1 প্লাস S2 করলেই হতো, তবে এই জিনিসগুলো রিপিট হয়ে দেখে আমরা S3টা করলাম। এখন আমাদের যে ডিজায়ার্ড সিরিজের সামেশনটা হবে, সেই সামেশনটা আমরা কীভাবে বের করবো জানো? সেটার ফাংশনটা হবে আমাদের, এবার আমরা এগুলো মুছে দিতে পারি। দেখো, আমাদের ডিজায়ার্ড যে সামেশন, এই যে এইটা হবে কিভাবে করে? S of n ইকুয়াল S1 প্লাস S2, এরা দুজন যোগ হবে, আর এই যারা রিপিট তাদেরকে একবার বিয়োগ করবো, তাহলে মাইনাস S3। বুঝতে পারছো? এবার S1, S2 এই দুটো সামেশন বের করবো, S3 এর সামেশনও বের করবো, আলাদা করে প্রত্যেকটা বের করে তারপর এখানে এনে বসাই দিব, তাহলে আমাদের সলিউশনটা চলে আসবে। চলো আলাদা করে প্রত্যেকটা করি, তাহলে আমরা এটা মুছে দিতে পারি এই অংশটা, যদি তোমরা বুঝে যাও। হ্যাঁ,
দেখো এস অফ ওয়ান বা সামেশন অফ ফার্স্ট সিরিজটা করি আমরা। ফার্স্ট সিরিজের ক্ষেত্রে এটা আপাতত থাকলো আমাদের, হ্যাঁ এটা একটু পরে টাচ করতেছি। দেখো এস অফ ওয়ান ইকুয়াল, আমরা এখান থেকে কি লিখতে পারি, প্রথম পদ আছে টু, তাই না? এ ইকুয়াল টু এস অফ ওয়ান এর জন্য ডিস্টেন্স ইকুয়াল কত, দেখো প্রত্যেকটাতে ডিস্টেন্স হচ্ছে +2 করে, তাহলে ডি ইকুয়াল বা সাধারণ অন্তর হচ্ছে 2। ঠিক আছে, অ্যান্ড কততম পদে যে আমাদের এটা শেষ হয়, 98তম পদে যে 98, এটা কততম পদ বলো তো? আমরা এখান থেকে বের করতে পারি এনতম পদের সূত্র দিয়ে, যে এনতম পদ ইকুয়াল এ প্লাস n-1 ইন্টু ডি। এখানে এ এর ভ্যালু বসবে 2, আমি এটা আবার মুছে দিই, হ্যাঁ এর ভ্যালু বসবে 2 প্লাস এন এর মানটা আমরা জানি না, n-1, আর ডি এর ভ্যালু বসবে 2, এনতম পদের ভ্যালুটা বসবে 98। 98 থেকে 2 চলে গেলে আমাদের পাশ থেকে 96 ডিভাইড বাই 2 ইকুয়াল আমরা বলতে পারি n-1। 96 কে 2 দিয়ে ডিভাইড করলে আমাদের আসবে রাফলি 4, আর 16 থাকবে 8, হ্যাঁ 48 ইকুয়াল n-1। অর্থাৎ n এর ভ্যালুটা আসবে আমাদের 49। অতএব আচ্ছা এইখানে না, একটু এই পাশে লিখি, অতএব n ইকুয়াল 49 হবে, হ্যাঁ n এর মান আমাদের 49 আসে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n ইকুয়াল 49। ঠিক আছে, তাহলে এস অফ ওয়ান, এটা সামেশনের সূত্রটা কি ছিল, আমরা কি ব্যবহার করব? আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সূত্রটা ছিল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। একটু আলাদা করে দিই, সব মিশাই যাচ্ছে, আমার বোর্ডে অনেক কম জায়গা, আর অনেক বেশি জায়গা দরকার ছিল, মানুষ তো বুঝছো, চাহিদা শেষ হয় না। আচ্ছা দেখো, এর ভ্যালু ছিল আমাদের 49, তাই না? তাহলে 49 ডিভাইডেড বাই 2, খুবই লাকি নাম্বার, আমার খুবই পছন্দের একটা নাম্বার 49। তো n/2 হবে 49/2, এর ভ্যালু ছিল 2, তাহলে 2a। আচ্ছা আমাদের এখানে আজান হচ্ছে, তো আজানের জন্য আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসতেছি, হ্যাঁ।
আচ্ছা, আমাদের এখানে আজানটা শেষ হয়ে গেছে, তার মানে আমরা আবার ক্লাসে ব্যাক করে ফেলবো। হ্যাঁ, চলো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে প্রথম যে সিরিজটা ছিল সিরিজ 1, সেটার আমরা সামেশনটা বের করতেছি। হ্যাঁ, সেটার সামেশনটা ছিল আমাদের এরকম n/2 2a, 2 এর ভ্যালু কত, a এর ভ্যালু ছিল 2, তাহলে এখানে হবে 2 × 2 তারপর n-1 প্লাস তাহলে 49 - 1 ইন্টু d, d এর ভ্যালু ছিল 2, তাহলে এখানে সাথে কত গুণ হবে, 2 গুণ হয়ে যাবে। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট একটু সুন্দর করে বন্ধ করি, 2 অ্যাড আপ হবে। হ্যাঁ, তো চলো 49/2 হয় আমাদের, এটা যদি ক্যালকুলেটর বসাতে ডিরেক্ট চলে আসে। হ্যাঁ, একটু প্রসেস করে বসাতে পারি। 49/2 × 4 প্লাস 48 × 2, এটা হবে মোটামুটি 96। ক্যালকুলেটর দিয়ে আমরা এখানে ক্যালকুলেশনটা করব। তবে আমাদের 2450 S1 এর ভ্যালু আসলে আমাদের এখানে লিখে রাখবো 2450। হ্যাঁ, এরপর S2 তে দেখো, S2 ছিল আমাদের, এটা করতে হবে। চলো এটা করি, তাহলে আমরা ওই অংশটা মুছে দিতে পারি। দেখো S2 রাইট, S2 এর জন্য প্রথম পদ কি ছিল আমাদের, a = 5, সাধারণ অন্তর আমাদের 5, তারপর আমাদের n পদের সংখ্যা হচ্ছে, পদের সংখ্যাটা এখান থেকে বের করব। ঠিক আছে, পদের সংখ্যাটা বের করার জন্য কি করতে পারি, nতম পদ ইকুয়াল d × a × n-1 × d, আগে লিখে রেখেছিলাম, ওইটা আমি শর্টকাট হিসেবে ইউজ করলাম। এখানে a এর ভ্যালুটা একটু আলাদা, এর ভ্যালুটা এখানে কত ছিল 5, তাহলে 5, n এর ভ্যালুটা এখানে আলাদা, n এর ভ্যালুটা আলাদা আসবে, d এর ভ্যালুটা এখানে আলাদা 5। ঠিক আছে, nতম পদ বা শেষ পদের মানটা কত দেখো আমাদের 95, তাই না? তাহলে এখানে শেষ পদের মানটা হচ্ছে আমাদের 95। তারপরে লাইনটা আমাদের হবে এরকম 95, ওই পাশে 5 গুণ যোগ আছে, এই পাশে আসলে বিয়োগ হয়েছে, বিয়োগ 5 ইকুয়াল n-1 × 5, এখানে 5 গুণ আছে, এটা এই পাশে আসলে ভাগ হয়ে যায়, এই লাইনে ভাগ করে দিই। তারপরে আসে আমাদের n এর ভ্যালু, n = 95 থেকে যদি 5 চলে যায় তাহলে থাকে 90, 90 কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে দেখো তোমাদের আসবে 18। হ্যাঁ, 18, আর একটা যদি এখানে -1 ছিল এর পাশে +1 হয়ে যাবে, তাহলে হবে 19। n এর ভ্যালুটা কত এখানে 19। অথবা একটু অন্য উপায় করতে পারি আমরা, দেখো s2 দেই। হ্যাঁ, s2 ইকুয়াল কিন্তু আমরা লিখতে পারি, দেখো এরকম লেখা যায় না, a + b, এটা কিন্তু লেখা যায় একদম শুরুতে, আমরা দেখে আসছি, আজকেও রিভাইজ দেওয়ার সময় দেখছি। হ্যাঁ,
প্রথম পদের মান জাস্ট বসাবা 5, শেষ পদের মান জাস্ট বসাবো 95, তাইলেই হয়। তাহলে এত কাহিনীও করা দরকার নেই। n এর ভ্যালুটা দরকার ছিল আমাদের 19, n এর ভ্যালু ছিল আমাদের 19/2 ইন্টু এর ভ্যালু 5 প্লাস পি এর ভ্যালু 95। পি মানে আমরা শেষ পদ বুঝাই, হ্যাঁ, পি মানে শেষ পদ। এটা কত হয়? 5 আর 95 হয় 100। 100 এর সাথে যদি তুমি 19/2 মাল্টিপ্লাই করো তাহলে কত হয় এটা আমরা ক্যালকুলেটরে করব। এটা হবে 950। ঠিক আছে, তাহলে সিরিজ 2 এর ভ্যালু আসলো কত? 950। থার্ড সিরিজটাতে যাই, এটাকে আমাদের বিয়োগ করতে হবে, তাই না? এটাতে দেখো সিরিজ 3 এর জন্য কি করব, এর ভ্যালু কত আমাদের 10। দেখো সিরিজ 3 তে প্রথম পদ 10, শেষ পদ 90, তাহলে পি এর ভ্যালু আমাদের 90। ঠিক আছে, ডি এর ভ্যালু আমাদের 10, এন এর ভ্যালুটা কত হয়? দেখো 10 থেকে যদি 90 পর্যন্ত যায়, এখানে টোটাল 9টা পদ হয়, 1 2 3, তারপরে এমন গুনতে গুনতে একবার 9টা পদ হবে টোটাল। তাহলে এন এর ভ্যালু আমাদের 9। তুমি এখানে বের করে দেখাতে পারো, আমি এখানে বের করে না দেখে যদি তুমি বুঝতে পারো এখানে 9টা পদ, তাহলেও তোমার জন্য হবে। তাহলে এন এর ভ্যালু আসলো 9। তাহলে এই অংশটা আমাদের অপ্রয়োজনীয়, এখন হ্যাঁ মুছে ফেলবো, এটা দরকার নেই, মুছে ফেলবো। তাহলে থেকে S3 এর যে সামেশন সেটা আমরা বের করবো, হ্যাঁ, S3 n এর ভ্যালু কত ছিল এখানে? 9 জাস্ট। a এর ভ্যালু কত ছিল আমাদের? 10। p এর ভ্যালু কত? 90। তাহলে 90 আর 10 হয় 100, 9/2 4.5। তাহলে এটার সামেশনটা হবে আমাদের 450। একটু বোঝার চেষ্টা করে কি হয়েছে এখানে। সিরিজ যে থার্ড সিরিজটা ছিল আমাদের, সেটার ভ্যালুটা আমাদের দরকার, সেটা সামেশনটা আমাদের দরকার। কেন? এই যে পুরো সিরিজটার যে ডিজায়ার্ড সিরিজ, এটা সিরিজের সামেশনটা বের করার জন্য সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3 তিনটারই ভ্যালু দরকার আমাদের, হ্যাঁ, 1 2 3। এখন 1 আর 2 এটা বের করছি 2450, 2 এটা বের করছি 950, সিরিজ 3 এটা বের করব। বের করার জন্য সিরিজ 3 ডিটেলসগুলো এখানে লিখছি। a = 10, d = 10, মানে প্রথম পদ 10, শেষ পদ সাধারণত 10। দেখো প্রথম পদ 10, 10 থেকে 20 যেতে কত লাগতেছে? 10। 20 থেকে 30 যেতে আবার কত অ্যাড করছি? 10। বের করে যেতে যেতে কতবার কত অ্যাড, প্রত্যেকবার কত অ্যাড হচ্ছে? 10 করে অ্যাড হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা পাইলাম। এরপর এটা সামেশন করার জন্য আমরা কি সূত্র ব্যবহার করছি? যে কোনো সিরিজের সামেশন করার জন্য এই সূত্র ব্যবহার করে, এটা n/2 × a + p। হ্যাঁ, n এর মান কত ছিল আমাদের? n এর ভ্যালু ছিল 9, এর মান ছিল আমাদের এখানে 10, p এর মান ছিল এখানে 90, p মানে শেষ পদ। হ্যাঁ, তাহলে আমরা এটা বসাইলাম এখানে, বসানোর পর অ্যালজেব্রা করলাম। অ্যালজেব্রা করতে করতে আমাদের সামেশনটা আসলো 450, 450। তাহলে আসলে এখানে 450টা লিখি। একটু লেন্দি হচ্ছে ম্যাথটা, তবে এটা আসলে খুব বেশি কঠিন না। হ্যাঁ, একটু লজিক্যাল চিন্তা করতে পারলে খুব ইজিলি বুঝতে পারা যায়। চলো এগুলো মুছে দিই, অপ্রয়োজনীয় জিনিসগুলো মুছে ফেললাম। অপ্রয়োজনীয় না, আসলে একটা সময় প্রয়োজন ছিল, প্রয়োজন ফুরিয়ে গেলে সবাই তো আসলে ভুলে যায়, আমরা ওদেরকে ভুলে যাওয়ার চেষ্টা করলাম আর কি, একটা লাইফ লেসন। দেখো এখন আমাদের ডিজায়ার্ড সিরিজটা কি? আমাদের ডিজায়ার্ড সিরিজটা ছিল এরকম, আবার একটু ফ্রেশ করে লিখি। s of n = s1 + s2 - s3। এইখানে s1 এর ভ্যালু আমরা বের করছি অনেক কষ্ট করে, 2450।
S2 এর ভ্যালু আমরা বের করছি কষ্ট করে 950। S3 এর ভ্যালু বের করছি 450। এই ভ্যালুগুলো এখানে বসাবো। 2450 প্লাস 950 আর মাইনাস 450। এই সিরিজ থ্রিটা কেন মাইনাস হলো এই লজিকটা আমি তোমাদেরকে প্রথমে বলছি, আরও একবার একটু বুঝাই দিই। দেখো সিরিজ 1 আর 2 ছিল, যারা 2 দ্বারা ডিভিজিবল সিরিজ 1 ছিল তাদের যোগফল, সিরিজ 2 ছিল যারা 5 দ্বারা ডিভিজিবল তাদের সামেশন। এখন 2 আর 5 এর কিছু কমন গ্রাউন্ড আছে, এগুলো হচ্ছে 10, 20, 30, 40, 50, 90 পর্যন্ত যায় আমাদের এই ম্যাথের জন্য। তো ওইগুলো তো আমরা প্রত্যেকবার যদি অ্যাড করি সিরিজ 1 আর সিরিজ 2-তে, সেগুলো আমাদের 2বার করে হয়ে যাচ্ছে, কিন্তু 2বার করে কিন্তু আমরা নিতে পারবো না। তো একবার যেন কম হয় সেজন্য আমরা সিরিজ থ্রিটা বিয়োগ করছি, আর একবার ওই যেগুলো দ্বিতীয়বার হচ্ছে রিপিট আসতেছে সেগুলো আরেকবার নিয়ে সিরিজ থ্রিটা আমরা এই জন্যই এখান থেকে সাবস্ট্রাক্ট করতেছি। ওকে, আশা করি তোমার সবার কাছে ক্লিয়ার। খুব ভেঙে ভেঙে বলতেছি। এখন দেখো এটা করলে আমাদের ম্যাথটা শেষ। এটা ক্যালকুলেটরে করতে পারো, দেখি একটু হাতে করার চেষ্টা করে দেখি কেমন লাগে। 2450 প্লাস 950 থেকে যদি 450 যায়, এখানে বাকি থাকবে আমাদের 500, তাহলে 2450 প্লাস 500 যদি অ্যাড করে এটা আসবে রাফলি আমাদের 2950। হ্যাঁ, মুখে করা যায়, বেশি একটা কঠিন না। 2950 আসে কথা, ঠিক আছে। তাহলে দেখো ওভারঅলটা কত হয়, 2950 এই ম্যাথটার অ্যান্সার। এই ম্যাথটা কিন্তু আরেকবার কোশ্চেনটার মধ্যে যদি চাই, দেখো 1 থেকে 99 এর মধ্যে এমন সকল সংখ্যার সমষ্টি নির্ণয় করো যারা 2 অথবা 5 দ্বারা বিভাজ্য। খুবই ট্রিকি ম্যাথ, জাস্ট এবং এর জায়গায় আমরা অথবা দিছি, এটাতে আমাদের পুরো ম্যাথটার চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখানে তোমাকে দেখো 3টা আলাদা আলাদা লজিক আনতে হয়েছে, সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। কারণ একবারে তো আমরা করতে পারতেছিলাম না, কারণ এটা সমান্তর ধারা এখান থেকে বানানো যাচ্ছিল না, সমান ডিস্টেন্স হচ্ছিল না। তবে 2বারও করতে পারতেছিলাম না, কারণ কিছু জিনিস রিপিট হয়ে যাচ্ছিল। সেজন্য 3য়বারে যে একটা জিনিস আমাদের বিয়োগ করতে হয়েছে। তো এই ম্যাথটা করতে গেলে তোমার এই ফর্মুলাগুলার ফুল নলেজ যেমন টেস্ট হচ্ছে, তেমনি তুমি লজিক্যালি কতটা চিন্তা করতে পারতেছো, যে সংখ্যাগুলো কীভাবে কাজ করতেছে, সংখ্যাগুলো নিয়ে কীভাবে একটা খেলা করতে পারতেছো, যোগ করতে পারতেছো কিনা, সংখ্যাগুলো প্রপারলি ইউজ করতে পারতেছো কিনা, ওই জিনিসটা কিন্তু টেস্ট হচ্ছে। তো খুবই ভালো, খুবই সুন্দর একটা ম্যাথ কিন্তু আমরা করে ফেললাম। অ্যান্ড এটাকে আসলে খুবই গুরুত্বপূর্ণ হিসেবেও বলতে পারবা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটা। খুব ভালো করে যদি না বুঝো, তোমরা এই অংশটা আবার দেখবা, রিপিট দেখবা, কারণ এই ম্যাথটা একবার খুব সম্ভবত কোনো একটা বোর্ডে চলে আসছিল, অ্যান্ড আসার খুবই বেশি চান্সেস আছে তোমাদের জন্য। টেস্ট পরীক্ষা বলো, পিটেস্ট বলো, পিটেস্ট তো মনে হয় না তোমাদের এখনো হয়েছে, অথবা তোমার বোর্ড এক্সামসের কথাই বলো। হ্যাঁ, এখন একটা ছোট্ট ম্যাথ করব, বাট একটু নতুন ম্যাথটা। আমি কোশ্চেনটা তুলি তোমাদের জন্য। একটি সমান্তর ধারার প্রথম পদ 10, সাধারণ অন্তর 3। কোশ্চেনটা কি, কোশ্চেনটা একটু ট্রিকি, দেখবা যে এখন পর্যন্ত কিন্তু খুব বেশি চেঞ্জেস আমরা দেখিনি। হ্যাঁ, কোশ্চেনটা আমাদের হবে এরকম, ধারাটির
চতুর্থ পদ থেকে সিক্সটিনতম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। খুবই ইজি মনে হচ্ছে, তবে আসলে এতটা ইজি না এটা। দেখো আমরা যে সূত্রগুলো শিখলাম এখন পর্যন্ত, আচ্ছা ধারাটা কি এটা একটু আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, তারপর সূত্রের কথায় আসতেছি। হ্যাঁ, এই ধারাটা কেমন? শুরু হবে কত? প্রথম পদ 10, তাই না? প্রথম পদ ধরলাম 10 প্লাস সাধারণ অন্তর কত? 3 3 করে করে অ্যাড হবে। 10 এর সাথে 3 অ্যাড করো দেখবা 13, 13 এর সাথে 3 অ্যাড করো দেখবা 16, 16 এর 3 অ্যাড করো দেখবা 19, and it goes on and on। হ্যাঁ, এরপর কোশ্চেনটা কি আমাদের? ধারাটি চতুর্থ পদ থেকে 16তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। প্রথম পদ থেকে না, কিন্তু এখানে আমাদের সবচেয়ে বড় ট্রিকটা, এখানে আমাদের লজিক্যালি চিন্তা করার বিষয়। হ্যাঁ, কারণ কি, দেখো আমরা যে সূত্রগুলো শিখছি এখন পর্যন্ত, সামেশনের সূত্র কি? আমরা সামেশনের সূত্র একদম ফট করে বলে দিতে পারি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। কিন্তু এই সূত্র দিয়ে না ডিরেক্ট এখানে বসা দিলে এই ম্যাথটা হবে না। কেন হবে না? কারণ আমাদের এই সূত্রগুলো কাজ করে কার ক্ষেত্রে? একদম ধারা শুরু পদ থেকে যদি শুরু করো, প্রথম পদ থেকে যদি শুরু করো n পদ পর্যন্ত যোগফল, এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারি, ঠিক আছে? কিন্তু একটা নির্দিষ্ট পদ পরে আমরা, দেখো চতুর্থ পদ থেকে শুরু করতে বলছে, এখানে চতুর্থ পদ থেকে শুরু করতে বলছে, কিন্তু চতুর্থ পদ থেকে যদি শুরু করি, এখান থেকে পরে সামেশন করতে বলছে, এতটুকু অংশ বাদ, আমাদের এতটুকু অংশ নিব না। তাহলে এটা কিভাবে করা যায়? তাহলে কিভাবে করা যায়? ঠিক আছে, আমি যেটা করব, তোমাদেরকে এই জিনিসটা, এই ম্যাথটা হোমওয়ার্ক দিব, আমি তোমাদেরকে চিন্তার বিকাশটা করে দিলাম। এই ম্যাথটা আমি তোমাদেরকে বাসায় করার জন্য কাজ দিচ্ছি, কিভাবে করতে হবে সেই জিনিসটা ব্যাখ্যা করে দিলাম। কিন্তু একটা ট্রিক তোমাকে এখন পর্যন্ত ব্যাখ্যা করি নাই, যে এই অংশটা কিভাবে করে বাদ দিবা। এটা 2 থেকে 3টা উপায় আছে বাদ দেওয়ার জন্য, তোমরা দেখো কোনটা তোমাদের মাথায় কাজ করে, ঠিক আছে? যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবেন, তোমরা হোমওয়ার্ক করে সাবমিট করবা। এখানে একটা তোমাদের জন্য মজার বিষয় কি, যারা হোমওয়ার্ক করে সাবমিট করতে পারবে এটা আমাদের গ্রুপে, তাদের জন্য একটা গিফট থাকবে। যাদের হোমওয়ার্ক সাবমিশনগুলো বেস্ট হবে, অ্যান্ড ক্লাসের যে সবগুলো আমি ম্যাথ করালাম, এগুলো দিয়ে তোমরা যেই একটা প্রেজেন্টেশনটা ক্রিয়েট করবা, ওই ক্রিয়েশনটা বেস্ট হবে যাদের, তাদের জন্য কিন্তু একটা আকর্ষণীয় মোবাইল রিচার্জ থাকে, ঠিক আছে? আর আমাদের ক্লাসটা দেখো তোমরা কিন্তু একদম বিনামূল্যে করতে পারছো, তাই না? অ্যান্ড দেখো এই ক্লাসগুলা সবচেয়ে বেশি সার্থকতা তখনই তোমাদেরকে দিতে পারবে যখন আমাদের আসলেই, যারা টাকা পয়সার অভাবে, অর্থবিত্তের অভাবে, সময়ের অভাবে, অনেক কিছুর কনস্ট্রেইনসের কারণে কোচিং ক্লাসেসগুলোতে বা ভালো টিচার হায়ার করা, এই জিনিসগুলো করতে পারে না, সেটা এই ক্লাসে তখন তারা কখন খুঁজে পাবে? যখন দেখবা যে তাদেরকে তোমরা শেয়ার করে দিবা, ঠিক আছে? একজন মানুষকে তুমি যদি পড়ালেখা করার সুযোগ করে দাও, তাহলে দেখবা যে তোমার নিজেরও জ্ঞান বাড়বে। কারণ আমার একজন টিচার একটা কথা আমাকে বলছিলেন যে বিদ্যাধন জ্ঞানে বাড়ে, বিদ্যাধন দানে বাড়ে। আমাকে আমার একজন টিচার এরকম বলেছিলেন। তো ওই টিচারের কথা আমার এখন পর্যন্ত মনে আছে, কারণ আমি ওনাকে দেখছি, উনি ওনার লাইফে খুব হ্যাপি। অ্যান্ড উনি এই মানুষকে, যেন মানুষ টাকার অভাবে পড়তে না পারে যারা, তাদেরকে সাহায্য করার জন্য সবসময় সচেষ্ট ছিলেন। এখন তোমরা যদি আমাদের এই ক্লাসে শেয়ার করে দাও, তাহলে হবে কি, এরকম একজন মানুষ যদি থাকে, তার কাছে যখন আমাদের ক্লাসটা পৌঁছাবে, তখন আমাদের ক্লাসে সবচেয়ে বেশি সার্থকতা লাভ করবে। এছাড়া আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য, যেন তোমাদের জন্য এরকম আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি, তোমরা আমাদেরকে কমেন্ট করতে পারো ক্লাস করা শেষে, ক্লাসে রিঅ্যাক্ট দিতে পারো। তোমাদের কোনো ইস্যুস থাকলে তোমরা আমাদেরকে ইনবক্সে, কমেন্টে, যে কোনো জায়গায় কন্ট্যাক্ট করে জানাতে পারো। আমাদের গ্রুপস আছে, গ্রুপসে পোস্ট করতে পারো তোমার প্রবলেম লিখে, আমাদের সলিউশন, আমাদের টিচাররা তোমাদেরকে সেখানে সলিউশন প্রোভাইড করবে। আর শুধু জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথই না, আমি তো তোমাদের জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের ক্লাসগুলো নিয়ে থাকি তোমাদের সপ্তাহব্যাপী, কিন্তু সবগুলোর বিষয়েরই ক্লাস চলতে থাকে এসএসসি লেভেলের জন্য, ঠিক আছে? তোমরা আমাদের ক্লাসগুলোতে নিয়মিত যদি জয়েন করো, দেখবা যে আসলে তোমাদের অনেকগুলো পড়াশোনা একটা কম সময়ের মধ্যে কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেটা আলটিমেটলি তোমাদেরকে অনেক বেশি সুবিধা দিবে। তো ততদিন আমার নেক্সট ক্লাস হবে বুধবারে হায়ার ম্যাথ নিয়ে।
তো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ তোমাদেরকে। কিন্তু প্রত্যেক দিনই আমাদের লার্নিফাই ক্লাস থাকছে, সেই ক্লাসগুলো তোমরা জয়েন করবা। অ্যান্ড আমাদের ইচ্ছা, আমাদের বিশ্বাস, আমরা লার্নিফাইয়ের সাথে একসাথে খুব ভালো কিছু করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আমি নাইম আব্দুল্লাহ, লার্নিফাই তোমাদের সবাইকে থাকার জন্য ধন্যবাদ।